দেশে করোনায় আরও ২৮ জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৩৭৬। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় সারা দেশে ১৫,২০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১,৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৮.৯%। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭,৮৯,০৮০ জনের। এর মধ্যে সুস্থ হয়েছে ৭,৩০,৬৯৭ জন। সবশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮৯৯ জন। দূরপাল্লার গণপরিবহন চালুর অনুমতি দিয়ে চলমান লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। তবে দূরপাল্লার বাস সহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। একই সাথে ট্রেন ও যাত্রীবাহী লঞ্চও চলাচল করবে। অবশ্যই যাত্রীসহ সবাইকে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে হবে। এছাড়া হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান আসন সংখ্যার অর্ধেক গ্রহীতাকে সেবা দিতে পারবে। দিন ধরে গাড়ি বন্ধ থাকার কারণে কিছু সার্বিক বিবেচনা করেই আমাদের এই সিদ্ধান্তটি এক সপ্তাহের জন্য সবসময় পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এগুলো খুলে দেওয়ার অর্থ হচ্ছে এরকম না যে মাস্কের বিষয়টি তো অবশ্যই আমরা কড়াকড়ি ভাবে আমরা দেখছি এবং দেখবো আরো। ৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। শনিবার বিকেল 4:15টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগারের বাইরে গণমাধ্যম কর্মী, সহকর্মী ও স্বজনরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে দুপুরে একটি মাইক্রোবাসে করে কারাগারের সামনে পৌঁছান রোজিনার বোনসহ পরিবারের কয়েকজন সদস্য। জামিনের নথি পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রোজিনাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এর আগে সকালে পাসপোর্ট জমার শর্তে ৫,০০০ টাকা মুচলেকায় রোজিনা ইসলামকে জামিন দেয় ঢাকার সিএমএম আদালত। এ সময় পর্যবেক্ষণে আদালত জানায়, গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ গণমাধ্যম। এটি অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্বশীল আচরণ নিশ্চিতে ভূমিকা রাখে। সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আজ সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার, এমনটিই জানিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত। তাই এখানে ভিড় করেন সাংবাদিক ও আইনজীবীরা। সকালে আদালত কার্যক্রম শুরু করে। আগের শুনানিতে রাষ্ট্রপক্ষ রোজিনার জামিনের তীব্র বিরোধিতা করলেও আজ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা যেতে পারে বলে মত দেয়া হয়। পরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বাকিবিল্লাহ আদেশ দেন। বলেছি যে পাসপোর্টটা আদালতে দাখিল করতে হবে যেন সে বিদেশে না দিতে পারে, যেহেতু মামলাটা অত্যন্ত সেন্সিটিভ এবং মামলাটা এখন তদন্ত পর্যায়ে আছে। অর্থাৎ এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন জামিন দিলে আমাদের আপত্তি নেই এবং সেই শর্তেই তাকে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। আদেশে আদালত কিছু অভিমত তুলে ধরে বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে থাকে। আমরা প্রত্যেকেই একে অপরের সম্পূরক। সুতরাং এই দেশ আমাদের, এই দেশের বৃহত্তর স্বার্থে সংবাদসেবী যারা রয়েছেন তারা থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সকল ধরনের বিরোধ এবং ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে হবে। রোজিনার পাশে থাকায় সব গণমাধ্যম কর্মীকে ধন্যবাদ জানান সাংবাদিক আনিসুল হক। একই সঙ্গে মামলাটি প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমার দাবি হচ্ছে এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হোক এবং যে ক্ষত হয়েছে এটা তো আর ডাক্তার সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। এটা একটা রাজনৈতিক সরকার, একটা গণতান্ত্রিক সরকার। সরকার কেন জনগণকে কিংবা সংবাদপত্রকে মুখোমুখি করবে? রাষ্ট্রীয় গোপন নথি চুরি চেষ্টার অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় ৫.৫ ঘন্টা আটকে রাখা হয়। ওই দিন রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির ২টি ধারায় মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোজিনার মুক্তি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দোষী কর্মকর্তাদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে সাংবাদিক সমাজ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।
ঘূর্ণিঝড় ইয়াসের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্গম এলাকায় বিশেষ করে সমুদ্র সীমা পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতা বাড়ানো হবে। সকালে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লা সহ 225টি স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বে অন্যতম দুর্যোগপ্রবণ বাংলাদেশ। 1970 সালের ঘূর্ণিঝড়ে এই অঞ্চলে মারা যান 10 লাখের বেশি মানুষ। সিডর, আইলা সহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় দেশ। স্বাধীনতার পর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মাটির কিল্লা নির্মাণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা মুজিব কিল্লা নামে পরিচিত। রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুজিব বর্ষ উপলক্ষে 5টি মুজিব কিল্লার উদ্বোধন এবং আরও 50টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া উদ্বোধন করেন 110টি বহুমুখী ঘূর্ণিঝড় ও 30টি বন্যা আশ্রয়কেন্দ্র। পরে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ঝুঁকি প্রশমনের জন্য শুরু থেকে কাজ করে আসছে আওয়ামী লীগ সরকার। এজন্যই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। আমাদের প্রতিবন্ধীরা অটিস্টিক, তাদের নিরাপত্তাটার দিকে নজর রেখে আমরা সেভাবেই বিল্ডিংগুলি তৈরি করা বা যা আমরা করছি সেটা আমরা করে যাচ্ছি। মুজিব কিল্লাগুলি উন্নত মানের করে সেখানে একদিকে যেমন মানুষও আশ্রয় নিতে পারবে, আবার গৃহপালিত পশু সেগুলো যেন আশ্রয় নিতে পারে তার ব্যবস্থাটাও রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতি সবুজ থাকলে পৃথিবী বাঁচবে, তাই সবাইকে পরামর্শ দেন গাছ লাগানোর। যে দুর্যোগের সময় আসলে মানুষের জন্য ক্ষতি না হয়। কোনো সম্পদ চলে গেলে আবার পাওয়া যাবে, কিন্তু একটা জীবন চলে গেলে পাওয়া যায় না। বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা দিয়েছি, স্যাটেলাইটের মাধ্যমে তথ্য যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, সতর্ক বার্তা পেতে পারে, সেই ব্যবস্থা দিচ্ছি। সেটা আমাদের আরও উন্নত করতে হবে এবং আমরা দ্বিতীয় স্যাটেলাইট যেটা করব সেটাকে আরও বেশি শক্তিশালী যাতে হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। পরে ঢাকার বাইরে থেকে অনলাইনে যুক্ত উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। খোঁজ নেন তৃণমূল মানুষের। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বুধবার নাগাদ বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলীয় এলাকায়। স্বাস্থ্যবিধি মেনে ব্যবহার করা হবে আশ্রয় কেন্দ্র। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত খাবার। সুন্দরবনের জেলে ও স্থানীয়দের এখন আতঙ্ক ঘূর্ণিঝড় ইয়াস। তবে ঘূর্ণিঝড় মোকাবেলায় সব প্রস্তুতি সেরে নিয়েছে স্থানীয় প্রশাসন। উপকূলীয় উপজেলা শরণখোলা, মোংলা, রামপাল ও মোড়লগঞ্জ সহ বাগেরহাটের 344টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমরা করোনায় বেকায়দায় আছি, তারপর আবার ঘূর্ণিঝড় আসতেছে, আমরা কোথায় যাব? এখন যদি ঘূর্ণিঝড় আয় কোথায় যাই আশ্রয় লোক তো কোনো কায়দায় দেই না। এরা কেডা কোথায় যাইবে আতঙ্কে হারা কাঁপতে আছে। করোনা সংক্রমণ রোধে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, আছে পর্যাপ্ত খাবার, পানি ও আলোর ব্যবস্থা। পাশাপাশি প্রস্তুত থাকতে বলা হয়েছে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, নৌবাহিনী, কোস্টগার্ড সহ সব সরকারি বেসরকারি সংস্থাকে। বর্তমানে প্রত্যেকটি ওয়ার্ডে, আমাদের 4টি ইউনিয়নের 36টি ওয়ার্ডে পর্যাপ্ত শুকনো খাবার এবং খাবার পানি এবং স্যালাইন এবং স্বাস্থ্যবিধি যেন মেনে চলে সবাই আশ্রয় কেন্দ্রে থাকতে পারে সেজন্য পর্যাপ্ত মাস্ক, এই ধরনের সকল প্রস্তুতি আমাদের আছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এই মুহূর্তে 1,87,00,000 টাকার মতো নগদ অর্থ মজুদ রয়েছে। জিআর খাদ্যশস্য হিসেবে 28 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। সব প্রস্তুতি নেওয়া হয়েছে পটুয়াখালীর উপকূল অঞ্চলেও। তীরে ফিরে আসতে বলা হয়েছে গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি সম্পর্কে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। এবারে জানাবো কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
করোনা মোকাবেলায় দেশব্যাপী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। সকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় বানৌজা ভাটিয়ারির তত্ত্বাবধানে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব খাদেমপাড়া, পশ্চিম খাদেমপাড়া, জাহানাবাদ, হাসনাবাদ, পূর্ব হাসনাবাদ এলাকার 500 পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম নগরের বন্দরটিলা, খেজুরতলা, ইপিজেড এলাকায় 200 পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আসছে বাজেটে শিক্ষিত ও বেকার যুবকদের জন্য বেকার ভাতা চালুর প্রস্তাব দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা বিষয়ে নাগরিক প্ল্যাটফর্ম এবং অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, শিক্ষিত বেকারদের ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নেবে। অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, বেকারদের ভাতা দেওয়ার উদ্যোগ সমর্থনযোগ্য হলেও এতে যেন দুর্নীতি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। আমি মনে করি এবারের বাজেটে নিঃসন্দেহে সময় এসেছে একটি যুব ভাতার প্রচলন করার ক্ষেত্রে। যদি একটা নিবন্ধনের একটা অ্যাপসের জায়গাতে নিজেকে নিবন্ধন করতে পারে যে আমি চাকরি খুঁজছি, এই আমার শিক্ষাগত যোগ্যতা, এই আমার মাইনের দিক থেকে, আয়ের দিক থেকে চাহিদা, তাহলে বাজারও এটার ব্যাপারে দেখতে পারে। যুব ভাতার কথা বলেছেন, অনেক সময় দুঃখজনক হলে যেটা হয় যে যখন অটিজমের ভাতা এসেছিল তখন গ্রামের সবাই স্থানীয় সরকারের ওনাদের কাছে গিয়ে বলেছে যে ভাই আমার একটা সার্টিফিকেট দেন, আমার শিশুটা অটিস্টিক। তো এই মানে এই জিনিসগুলোকে কারাপশন জড়িত, অনেক মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, তারপরেও আমরা যেন স্ট্রংলি এই ডিমান্ডগুলো প্লেস করতে পারি। সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে লক্ষ্মীপুর 2, সিলেট 3, ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এই নির্বাচন কমিশনের অযোগ্যতা, প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষ্মীপুর 2, সিলেট 3, ঢাকা 14, কুমিল্লা 5 আসনে উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আইনি জটিলতা ও নানা আন্দোলন সংগ্রামের পর অবশেষে বরগুনার ভাড়ানী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। সকালে খালের পশ্চিম পাশের 68টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে বরগুনা জেলা প্রশাসন। এর আগে 2019 সালে আদালতের নির্দেশে খালের পূর্ব পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্টরা জানান, শহরের প্রধান বাজারের পাশ দিয়ে বয়ে চলা এই খালটির দুপাশে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। অবৈধ দখলদারদের দৌরাত্মে এক পর্যায়ে এই খাল দিয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। 2015 সাল থেকে খালটির অবৈধ দখল উচ্ছেদ করে নাব্যতা ফিরিয়ে এনে নৌযান চলাচল স্বাভাবিক করতে আন্দোলন শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে শনিবার করোনা ভাইরাসে মারা গেছে 10,853 জন, আর রোগী শনাক্ত হয়েছে 5,72,000। ভারতে এদিন মৃত্যু হয়েছে 3,788 জনের। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে টিকা সংকট। এতে দিল্লি, মুম্বাই ও থানে শহরে রবিবার থেকে 18 থেকে 44 বছর বয়সীদের টিকা কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। জম্মু কাশ্মীর, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশের লকডাউন 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজার, বায়োনটেক ও অ্যাস্ট্রাজেনেকা টিকা অত্যন্ত কার্যকর বলে দাবি করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড। কঙ্গোর নাইরাগঙ্গ পর্বতের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়। অগ্ন্যুৎপাতের ফলে লাল হয়ে ওঠে নাইরাগঙ্গর আশপাশের এলাকা ও রাজধানী গোমা শহরের আকাশ। শহরের অধিকাংশ মানুষকে ইতোমধ্যেই নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে, বাকিদেরও দ্রুত সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। সবশেষে এই পর্বতটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল 2002 সালে। ওই সময় মারা গিয়েছিল প্রায় 250 জন। খেলার খবর।
মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে 258 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। করোনা সংক্রমণের বিতর্ক নিয়ে সকাল থেকে উত্তেজনার পরও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে মাঠে গড়ায় ম্যাচ। দিন রাতের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেই উইকেট হারায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারে চামিরার শিকার হয়ে ফেরেন লিটন দাস। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান, কিন্তু ব্যর্থ হন সাকিবও। ব্যক্তিগত 15 রান করে গুনাথিলাকার বলে আউট হন তিনি। এরপর মুশফিকের সাথে জুটি গড়েন অধিনায়ক তামিম। ওয়ানডে ক্যারিয়ারের 51তম হাফ সেঞ্চুরি তুলে ধনঞ্জয় দি সিলভার শিকার হন তামিম। তবে মুশফিক মাহমুদুল্লাহর জুটিতে ফাইটিং স্কোরের পথে হাঁটে স্বাগতিকরা। মুশফিক 84 আর মাহমুদুল্লাহর 54 রানে ভর করে 6 উইকেটে 257 রান তোলে বাংলাদেশ। আর্চারি বিশ্বকাপ জেতা হলো না বাংলাদেশের। রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে গেছে রোমান সানা এবং দিয়া সিদ্দিকি জুটি। সুইজারল্যান্ডের লুসানে রোমান সানা ও দিয়া সিদ্দিকির বিশ্বকাপ আর্চারির শেষটা সুখকর হয়নি। ফাইনালে প্রতিপক্ষ ভ্যান ডেনবার্গ ও ক্লোজার গ্যাব্রিয়েলের কাছে হেরে গেছে রোমান দিয়া জুটি। 5-1 সেট ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। ফলে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকিকে। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় মারা গেছে আরও 28 জন। বিধিনিষেধ বাড়ল 30 মে পর্যন্ত চলবে দূরপাল্লার বাস। 5 দিন কারাভোগের পর মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা। পাসপোর্ট জমার শর্তে জামিন মঞ্জুর। বুধবার নাগাদ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। মোকাবেলায় উপকূলে চলছে নানা প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews।